Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. How about you, dear students? Hope you all are okay by the blessing of Almighty Creator. I am also well. Now I am taking an online class for the students of class 7. But the class will be effective from class 6 to class 10, even 11 and 12. Even also the later phase of your life. So students, be attentive and try to understand what I teach you. Dear students, today's my topic is tense. Do you know what is tense? Actually, tense is the change in the form of a verb in relation to time. যার বাংলা অর্থ দ্বারায় প্রিয় শিক্ষার্থীরা, টেন্স হলো সময়ের সাপেক্ষে ভার্বের রূপের পরিবর্তন। ভার্বের এই পরিবর্তিত রূপকে বলা হয় টেন্স। আমি আবারও বলি, টেন্স হলো টেন্স ইজ দ্য চেঞ্জ ইন দ্য ফর্ম অফ আ ভার্ব ইন রিলেশন টু টাইম, যার বাংলা অর্থ দ্বারায় সময়ের সাপেক্ষে ভার্বের রূপের পরিবর্তন। ভার্বের যে রূপের পরিবর্তন হয় এটিকে বলা হয় টেন্স। সেটি কীরকম আমরা একটু বাস্তব জীবনে ভেবে দেখি। যেমন আমি একটি কথা যদি বলি, তাহারা ফুটবল খেলে, তাহারা ফুটবল খেলে, আবার তাহারা ফুটবল খেলেছিল, এবং 3 নম্বর একটি বাক্য বলি আমি, তাহারা ফুটবল খেলবে। তাহলে আমার প্রথম কর্তা তাহারা ফুটবল খেলে, এটি একটি বর্তমান কালের কাজ বোঝা যাচ্ছে। এখানে ভার্বের একটি রূপ ব্যবহার করা হবে। তাহারা ফুটবল খেলেছিল, এটি একটি অতীতকালের কাজ, এখানে ভার্বের একটি রূপ ব্যবহার করা হবে বা হয়। এবং তাহারা ফুটবল খেলবে, এখানেও ভার্বের একটি রূপ ব্যবহার করা হয়। ভার্বের যে এই যে রূপ, এটাকে বলা হয় টেন্স। যেমন আমরা 3টি বাক্যর দিকে একটু লক্ষ্য রাখি। সেটি হচ্ছে যে দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, এখানে প্লে ভার্বের একটি রূপ। আবার দে প্লেড ফুটবল, এই প্লেটিও ভার্বের একটি রূপ। এবং 3 নম্বর বাক্য দে উইল প্লে ফুটবল, এটিও ভার্বের একটি রূপ। তো সময়ের সাপেক্ষে ভার্বের যে এই যে রূপের যে পরিবর্তন হয়, এটাকে বলা হয় টেন্স। ডিয়ার লার্নার্স, তোমরা তোমাদের খাতায় বাংলায় সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো। সেটি হচ্ছে টেন্স হলো সময়ের সাপেক্ষে ভার্বের রূপের পরিবর্তন। ভার্বের এই পরিবর্তিত রূপকেই বলা হয় টেন্স। লার্নার্স ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্টস, তোমাদের খাতে তাহলে লিখে নাও, টেন্স হলো সময়ের সাপেক্ষে ভার্বের রূপের পরিবর্তন, এবং পরিবর্তিত রূপকেই বলা হয় টেন্স। দেয়ার আর 3 মেইন টেন্সেস, দে আর অ্যাজ ফলোস। এর অর্থটা হচ্ছে প্রধানত টেন্স 3 প্রকার। প্রধানত টেন্স 3 প্রকার। এগুলো হলো নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। ডিয়ার লার্নার্স, আমি কি বললাম? দেয়ার আর 3 মেইন টেন্স, অর্থাৎ টেন্স প্রধানত 3 প্রকার। প্রথমটি হলো প্রেজেন্ট টেন্স, দ্বিতীয়টি হলো পাস্ট টেন্স, 3 নম্বরটি হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স এর অর্থ হচ্ছে অতীতকাল, ফিউচার টেন্সের এর অর্থ হলো ভবিষ্যৎ কাল। তাহলে ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্সটি হলো বর্তমানকালের কাজকে প্রকাশ করার জন্য ভার্বের যে রূপটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। তোমরা খাতায় লিখতে পারো। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটি আমি কি বললাম, আবারও একটু লিখে নাও ভালোভাবে। বর্তমানকালের কাজকে প্রকাশ করার জন্য ভার্বের যে রূপটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন বর্তমানকালের কাজকে ভার্বের এই যে প্লে যে রূপ, ভার্বের যে রূপ, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আমি আবারও ক্লিয়ার করি তোমাদের কাছে, বর্তমানকালের কাজকে প্রকাশ করার জন্য ভার্বের যে রূপগুলো ব্যবহার করা হয় এটিকে বলা হয় প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? তোমরা খাতা লিখে নিয়েছো। এরপর 2 নম্বরে একটু লিখে নাও, অতীতকালের কাজকে প্রকাশ করার জন্য ভার্বের যে রূপটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে পাস্ট টেন্স। নাম্বার 3
ভবিষ্যৎকালের কাজকে প্রকাশ করার জন্য ভার্বের যে রূপটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফিউচার টেন্স। এই প্রত্যেকটি টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। ডিয়ার স্টুডেন্টস, কি বললাম খাতা লিখতে পারো, প্রত্যেকটি প্রধান টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যাবে, পাস্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যাবে, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা যাবে। তোমরা তোমাদের খাতায় আমি যেভাবে ব্ল্যাকবোর্ডে একটি ছক আঁকাইছি এবং ছককে প্রথমত কী করেছি 3 ভাগে ভাগ করে নিয়েছি, এই 3 ভাগকে আবার তোমরা কি করো 4 ভাগে বিভক্ত করে নাও এবং আমি যেভাবে লিখছি ঠিক সেইভাবে লিখো এবং তোমরা একটু পেজ করো। আমি একটু পেজ কম দিতে পারছি হোয়াইট বোর্ডের কারণে, তো তোমাদের খাতাটা এগুলো ঘরগুলোকে একটু কি করবা বড় করে লিখবে এবং ঠিক আমার মতোই আমি কি বললাম, প্রথমত ঘরটিকে কি করো 3 ভাগে বিভক্ত করো খাতার পৃষ্ঠাটিকে, এরপরে সেটিকে আবার 4 ভাগ করে বিভক্ত করো। হ্যাঁ, এবং এই জায়গাগুলো যেন তোমাদের একটু একটু জায়গা পাও, অর্থাৎ এই জায়গাটা পেজটা যেহেতু একটু বেশি হয় তাহলে তোমরা একটু টেন্সটা ভালো বুঝবে। আমি কিছু কথা আমি সব কিছুই এই ঘরগুলোতে লিখতে পারি নাই, এগুলো আমি তোমাদেরকে মুখে বলবো, তোমরা খাতায় কী করে নিবা লিখে নিও। তো ডিয়ার লার্নার্স, আমি যা বলছিলাম তা হচ্ছে এই প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার একইভাবে পাস্ট টেন্সকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই টোটাল এই প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে, পাস্ট টেন্সকেও 4 ভাগে, ফিউচার টেন্সকেও 4 ভাগে বিভক্ত করলে টোটাল টেন্স দাঁড়ায় 12 প্রকার। তো প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট আমি যেভাবে লিখেছি হোয়াইট বোর্ডে তোমরাও ঠিক কী করো এইভাবেই হোয়াইট বোর্ডে একটু লিখে রাখবে এবং আমি তোমাদেরকে পরপর 2 থেকে 3টি ক্লাসে এই টেন্সটাকে শেখানোর চেষ্টা করব। তোমাদের খাতাটাকে এটা একটু নোট করে রাখে দিবে, আমি যেভাবে লিখছি সেইভাবে একটু নোট করে নাও। তাহলে আমাদের প্রথমেই আমরা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানে কোনো কাজ করা হয়, বর্তমানে কোনো কাজ করা হয়, এরূপ বোঝালে ভার্বের কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেক সময় এছাড়াও আমাদের অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ বোঝালেও কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি বারবার বলি, তোমরা একটু আমি যা বলি আমার এই কথাগুলো সব কিছু কিন্তু ব্ল্যাকবোর্ডে লিখতে পারি না, তোমাদের খাতায় একটু লিখে রাখবে। তাহলে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স কাকে বলে, বর্তমানে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। এছাড়াও এই টেন্সটা মোটামুটি আমি বলি সেটা হচ্ছে যে আমার অভ্যাসগত কর্ম বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, চিরন্তন সত্য হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ঐতিহাসিক সত্য এটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে এরূপ বোঝালো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি যখন এগুলো প্রত্যেকটা টেন্সকে আবার বিশদভাবে ব্যাখ্যা করব দেন তোমরা আরও ভালো বুঝবে। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা হয় সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি এসইউবিতে সাবজেক্ট বুঝাইছি সংক্ষেপে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন দে প্লে ফুটবল, তাহারা ফুটবল খেলে, কে ফুটবল খেলে দে, এখানকার সাবজেক্টটা দে, এরপর প্লে যেটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এক্সটেনশন বা অবজেক্টটা হচ্ছে ফুটবল। সো দে প্লে ফুটবল এই বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটি একটি অ্যাক্টিভ বাক্য। যদি এই বাক্যটিকে আমরা প্যাসিভ নেই তখন আবার আলাদা হয়ে যাবে, যখন আমি তোমাদের ভয়েস পড়াবো তখন আরও ভালো বুঝবে। এবার আমি চলে আসি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট এটার গঠনটা হয় অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্স কখন হয় সেটা একটু আমরা শিখে নেই। অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বুঝালে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। সবার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এর সংজ্ঞাটা লিখতে হবে। আমি কি বললাম, অতীতকালে কোনো কাজ সংগঠিত হয়েছিল এরূপ বোঝালে ভার্বের
পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এই টেন্সটার গঠনটা হয় অনেকটা এরকম, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন এই বাক্যটাকে যদি আমরা পাস্টে লিখি তাহলে হবে দে প্লেড ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলেছিল। এবার চলে আসি আমি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট কোনো কাজ ভবিষ্যতে হইবে এরূপ বুঝালে হবে কি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এর গঠনটা হয় সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বসবে, এরপরে বসে মূল ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। বাক্যটার গঠন হবে এরকম, দে উইল প্লে ফুটবল, যার অর্থ হবে তাহারা ফুটবল খেলে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তিনটি বাক্য এখানে উদাহরণ দিয়ে রেখেছি, সেই তিনটি বাক্যের বাংলা অর্থের দিকে তোমরা একটু নজর রাখবে। প্রথম বাক্যটি দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, যার অর্থ হলো তাহারা ফুটবল খেলে। দ্বিতীয়টা পাস্ট ইন্ডিপেন্ডেন্টের উদাহরণটি হলো দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। 3 নম্বর যে বাক্যটি দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। তো আমরা এখানে লক্ষ্য করলাম যে প্রেজেন্ট টেন্সে আমরা পেলাম ক্রিয়ার শেষে সরিয় রস্যই এ অন্তুস্ত, পাস্ট হলে অবশ্যই বাংলা বাক্যের শেষে ল, লা, লাম, ত, তা, তাম। ফিউচার হলে বে, বো, বা, বেন। ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রেজেন্টের ঘরে লিখলাম সরিয় রস্যই এ অন্তুস্ত, তোমরা একটু খাতায় তোমাদের এভাবে লিখে রাখবে। পাস্টের ঘরে লিখে রাখলাম ল, লা, লাম, ত, তা, তাম, এবং ফিউচারের ঘরে লিখলাম বে, ব, বা, বেন। অর্থাৎ যদি কোনো বাক্য প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, তাহলে ক্রিয়ার শেষে অবশ্যই সরিয় রস্যই এ অন্তুস্ত ইত্যাদি আসবেই। যদি বাক্যটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বাংলা বাক্যের শেষে বা বাংলা ক্রিয়ার শেষে ল, লা, লাম, ত, তা, তাম, তেন ইত্যাদি ক্রিয়া বিভক্তি আসবেই। যদি বাক্যটি ফিউচার হয় তাহলে বাংলা বাক্যের শেষে অথবা বাংলা ক্রিয়ার শেষে এই বে, ব, বা, বেন এই কথাগুলো আসবে। যেমন আমরা এইটার অর্থ কী বললাম, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, অর্থাৎ এখানে কি আছে, এ আছে, খেলে। আবার এই বাক্যটির অর্থ দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, এই লটা আছে। আর ফিউচার দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে, এখানে কি আছে, এই বেটা আছে। অর্থাৎ এই ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার শেষে অথবা বাংলা বাক্যের শেষে এগুলো থাকবেই। এবার একটু আমরা যাই, প্রথমত আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এবার আমরা একটু শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য রাখো, সেটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অর্থ দাঁড়াবে, ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে কোনো কাজ চলিতেছে, বর্তমানে কোনো কাজ চলিতেছে এরূপ বুঝালে সেটিকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বর্তমানে আমি তোমাদেরকে টেন্স শিখাইতেছি, বর্তমানে আমি তোমাদেরকে টেন্স শেখানোর চেষ্টা করিতেছি, এটি হবে কি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বুঝালে ভার্বের কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসটা কি, অতীতে কোনো কাজ চলিতেছিল, এ লট আসবে, অতীতে কোনো কাজ চলিতেছিল, তাহলে সেটি হবে পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে, ভবিষ্যতে কোনো কাজ চলিতে থাকিবে এরূপ হলে হয় সেটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা তিনটা টেন্সেরই একটু গঠন দেখব। সেটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটা হয়, প্রথম বসে সাবজেক্ট, আমি সংক্ষেপে এসইউবিতে লিখছি, এরপরে বসবে সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে অ্যাম, ইজ, আর, এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে এক্সটেনশন হবে। যেমন দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, তারা ফুটবল খেলিতেছে। পাস্ট কন্টিনিউয়াসে সেটির গঠন হবে কি, এই অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম
ওয়াজ বা ওয়ার, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বসবে ওয়াজ বা ওয়ার, এরপরে মূল ভার্বের সঙ্গে আইন যোগ হয়ে এক্সটেনশন হবে। যেমন দে ওয়ার প্লেয়িং ফুটবল, তাহারা ফুটবল খেলিতেছিল। এখানে লক্ষ্য রাখো, এখানে বসছে দে আর, এখানে বসেছে দে ওয়ার, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যামিজার, যেহেতু প্রেজেন্ট ফর্ম, আর এই অ্যামিজারেরই পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। যেহেতু এই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস, যার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে দের পরে ওয়াজ বা, অর্থাৎ দে ওয়ার প্লেয়িং ফুটবল। এই বাক্যটি যখন ফিউচার কন্টিনিউয়াস হবে তখন হবে এরকম গঠনটা, প্রথম বসবে সাবজেক্ট, তারপরে বসবে শ্যাল বি বা উইল বি, এরপরে কী করতে হবে মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ অবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট যেগুলো থাকে এগুলো এক্সটেনশনের মধ্যে থাকে। তাহলে বাক্যটি হবে এরকম, দে উইল বি প্লেয়িং ফুটবল, এবং এর অর্থ হবে তারা ফুটবল খেলিতে থাকবে। আমরা এখন তিনটি উদাহরণেরই বাংলা অর্থগুলো বুঝবার একটু চেষ্টা করব। সেটি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, এখানেও কি আছে এ আছে, এবং এর আগে তে আছে, খেলিতেছে। দ্বিতীয়টি হচ্ছে দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল, তে ছিল, এখানেও তে আছে, এখানেও তে আছে, বাট এখানে তের শেষে আছে ল, এখানে তের শেষে আছে এ, যার জন্য এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এ ল থাকার জন্য এটি পাস্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার কন্টিনিউয়াস এতে তাহারা ফুটবল খেলিতে থাকিবে, তে এবং থাকিবে, এটি হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা তিনটি পারফেক্ট টেন্স নিয়ে একটু আলোচনা করব। সবার আগে আমরা একটু ডেফিনেশনটা বলি, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আরেকটি হচ্ছে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমি ব্যাপারটা তোমাদের কাছে আরও একটু ক্লিয়ার করি। সে ধরো আমি গরুর গোস্ত দিয়ে এই মুহূর্তে ভাত খেলাম, দেখবে আমার হাতে গরুর মাংসের, যদি আমি হাত ভালোভাবে না পরিষ্কার করি, গরুর মাংসের একটা ঘ্রাণ আমার হাতে থাকবে। আমি যে এখনই খেলাম এটার বাস্তব উদাহরণটা হচ্ছে ওই হাতের গন্ধটা। এই কাজগুলো হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বা ধরো এখন থেকে 5 মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি হয়ে গেলে আমরা বুঝবো, যদি 5 মিনিট আগে শেষ হয়ে, দেখা যায় বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর রাস্তায় ডোবানালায় পানিতে ভর্তি থাকে, এই সিমটম বা এই প্রমাণ দেখে বুঝবো কাজটি এইমাত্র শেষ হয়েছে, এটিও হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি এই মুষলধারে বৃষ্টিটি এখন থেকে 7 দিন আগে হয়ে যায়, তাহলে কিন্তু আমরা রাস্তার পানিও পাবো না, বা নালা নর্দমা এগুলোতেও কোনো পানি থাকবে না, তখন সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর তাহলে আমরা কি শিখলাম, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলে এখনও বিদ্যমান আছে, এটি হলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট, অতীতকালে 2টি কাজ সংগঠিত হয়েছিল, এর মধ্যে অপেক্ষাকৃত যে কাজটা আগে শেষ হয় সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরেরটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যে সংজ্ঞাগুলো বলতেছি এই সংজ্ঞাগুলো তোমরা খাতায় একটু লিখে রাখবে এবং বাসায় সেটাকে বুঝবার চেষ্টা করবে, তাহলে টেন্সটা ভালো বুঝবে। আমি কি বললাম, অতীতকালে 2টি কাজ সংগঠিত হয়েছিল, এর মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে শেষ হয় সেটি হবে পাস্ট ইনডিফিনিট, এবং পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট। আগেরটি হবে পাস্ট পারফেক্ট এবং পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট। যেমন আমি যদি বলি, আমি সকালবেলা 2টা কাজের মধ্যে কম্পেয়ার করব, প্রথমে আমি দাঁত ব্রাশ করেছিলাম, তারপরে আমি আমার নাস্তা খেয়েছিলাম, তাহলে কোন কাজটা আগে করলাম ডিয়ার স্টুডেন্টস? অবশ্যই আমি দাঁত ব্রাশ যে কাজটা করছি এটা আগে করছি, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবং আমি নাস্তা খেয়েছিলাম, এটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। বাক্যটাকে যদি ইংলিশে আমরা কনভার্ট করি তাহলে হবে আই হ্যাড ব্রাশড মাই টিথ বিফোর আই হ্যাড মাই ব্রেকফাস্ট। তার বাংলা অর্থ হলো আমি নাস্তা খাওয়ার পূর্বে দাঁত ব্রাশ করেছিলাম। এবারটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে 2টি কাজ ঘটবে, ভবিষ্যৎকালে 2টি কাজ ঘটবে, এর মধ্যে অপেক্ষাকৃত যে কাজটি আগে ঘটবে সেটি হবে ফিউচার পারফেক্ট, এবং পরেরটি হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। এবং তো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা 3টা পারফেক্ট টেন্সেরই একটু গঠনটা দেখব এবং উদাহরণটা দেখব। যেমন প্রেজেন্ট পারফেক্ট, এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস
হ্যাভ বা হ্যাজ বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এই হ্যাভ বা হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যদি সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায় তাহলে এই হ্যাভ আর হ্যাজের জায়গায় শুধু হ্যাড বসালেই সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স। এবং হ্যাভ বা হ্যাজের ফিউচার ফর্মটা হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এটি বসালেই কি হয়ে যাবে, ফিউচার পারফেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি কিন্তু এগুলোতে এখন ভিপিপি লিখছি, অর্থাৎ ভিতে ভার, পিতে পাস্ট, পিতে পাস্ট পার্টিসিপল। যেমন তিনটা উদাহরণ, দে হ্যাভ প্লেড ফুটবল, দে হ্যাড প্লেড ফুটবল বিফোর দে অ্যাট, দে উইল হ্যাভ প্লেড ফুটবল বিফোর দে ইট। নেক্সট আমি আলোচনা করব তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাকচুয়ালি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু একটি, সেটি হচ্ছে সময়ের উল্লেখ থাকবে। আমি যেমন তোমাদের তখন বুঝাচ্ছিলাম যে আমি তোমাদের টেন্স শিখাইতেছি, আমি কিন্তু এখানে কোনো সময়ের উল্লেখ করি নাই যে আমি কতক্ষণ কত মিনিট তোমাদেরকে ইংরেজি শিখাতেছি, এই সময়টা কিন্তু উল্লেখ করি নাই, যার জন্য ওটা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং যখনই আমি এটা সময়ের উল্লেখ করব যে আমি প্রায় 20 মিনিট যাবত তোমাদের ইংরেজি তোমাদের টেন্স শিখাইতেছি, এই যে 20 মিনিট যাবত কথাটা, 20 মিনিট সময়টা চলে আসাতে এই বাক্যটি হয়ে যাবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসলে এভাবেই মেড হয়, অর্থাৎ শুধু কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকে না, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, সময়ের উল্লেখ থাকবে। যেমন আমি একটি উদাহরণ লিখছি, সেটি হচ্ছে কি, দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছিল। এখানে শুধু দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে, তারা ফুটবল খেলিতেছে, কিন্তু কতক্ষণ ফুটবল খেলিতেছে আমি সময়ের উল্লেখ করি নাই, সো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছে, এই যে সময়ের উল্লেখ করলাম এটা হয়ে যাবে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল, তারা কতক্ষণ ফুটবল খেলিতেছিল সেটি কিন্তু আমি উল্লেখ করি নাই, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনটি হলো এরকম, দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছিল। এই দুটি টেন্সের মধ্যে পার্থক্য হলো এখানে কোনো সময়ের উল্লেখ নেই, এখানে সময়ের উল্লেখ, এখানে সময়ের উল্লেখ নেই, আর এখানে সময়ের উল্লেখ আসছে। অর্থাৎ শুধু পারফেক্টে কোনো সময়ের উল্লেখ থাকে না, আর পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে, সময়ের উল্লেখ থাকবে। এবং একইভাবে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি লিখে দিয়েছি, তোমরা একটু খাতায় এভাবে লিখে নিবা, তোমরা একটু পড়বে। এরপরে ক্লাসে হয়তো বা ইনশাল্লাহ আমি কি করব, প্রত্যেকটি টেন্সকে, অর্থাৎ এই যে যেমন আমি পড়ালাম তোমাদের প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সটা আসলে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় আমি বললাম। নাম্বার আর বর্তমানে কোনো কাজ চলছে, এটি হবে ইউনিভার্সাল ট্রুথ, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, এগুলোর একটু উদাহরণ জানতে হবে, এবং সেই উদাহরণগুলো প্র্যাকটিসগুলো তখন আমরা টেন্স সম্পর্কে একটু ভালো জানতে পারবো। তো সি ইউ অ্যাগেইন ইন দ্য অনলাইন ক্লাস। আল্লাহ হাফিজ।